মনের পক্ষ থেকে সংগ্রামের অভিনন্দন। সংগ্রামের অভিনন্দন এই কারণে, আজকের বর্তমান পশ্চিমবঙ্গ, বর্তমান ভারতবর্ষে যে জায়গায় দাঁড়িয়ে দুই সরকার শাসন করে চলেছে, তারা যেভাবে মানুষের উপর অত্যাচার করে আসছে, কিছু মানুষ আমরা জানি যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন, চেয়ারে এসে বসতে ভয় পাচ্ছে। তার কারণ দাদা এবং দিদি কিছু তৃণমূল, তারা রাস্তায় দাঁড়িয়ে আছেন, বসে আছেন, হয়তো আপনারা এখানে এসে বসলেন বা ওখানে দাঁড়িয়ে শুনলেন, পরে যখন আপনি বাড়ি চলে যাবেন তারা আপনার বাড়িতে পৌঁছে যাবে রাতের অন্ধকারে। আমরা জানি, আমরা সবই জানি। সেই সকল দাদারা যারা এখানে উপস্থিত আছে তাদেরকেও সামনে রেখে কয়েকটি কথা আপনাদেরকে শুধু স্মরণ করিয়ে দিয়ে যায়। যারা আজকের দিনে দাঁড়িয়ে নওশাদ সিদ্দিকীকে বলেছেন, আইএসএফকে বলেছেন যে এরা বিজেপির দালাল, এরা বিজেপি থেকে টাকা নিয়ে এসেছে, ভাই 1998 সালে আপনি চলে যান, যে ভাইটা, যে দাদাটা আজকের দিনে দাঁড়িয়ে গলা লম্বা করে বুক ফুলিয়ে আওয়ামী সিদ্দিকে গাড়িয়াপুরের মাঠে দাঁড়িয়ে বলছে নওশাদ সিদ্দিকী বিজেপি থেকে টাকা নিয়েছে, কিন্তু আপনার কাছে একটা প্রমাণ আপনি দেখাতে পারবেন না। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যে দিদির ছায়া করে, যে দিদির আচরণের নিচে আপনি দাঁড়িয়ে এই কথাটা বলছেন, 1998 সালে সেই দাদা, সেই দিদি, সেই পিসি, সেই ভাইপোর যে দলটা, সেই দলটা কার আচরণের তলা থেকে তৈরি হয়েছিল 1998 সালে 1 জানুয়ারি, সেটা থেকে আমরা বুঝতে পারবো অটল বিহারী বাজপেয়ী যারা হাত ধরে আজকের এই পশ্চিমবঙ্গে যারা দিদির অনুগামী বলে, যারা ভাইপোর অনুগামী বলে, যারা বাংলার যুবরাজ বলে আজকের দিনে গলা ফাটাচ্ছেন, তারা 1998 সালে চলে যান 1 জানুয়ারি। অটল বিহারী বাজপেয়ীর হাত ধরে পশ্চিমবঙ্গে যে দলটা তৈরি হয়েছিল, সেই দলটাই 2024 সালে আজকে তৃণমূল কংগ্রেস, অন্য কোনো দল নয়। তাই নওশাদ সিদ্দিকীকে বিজেপি দালাল বলার আগে আপনি যে দলটা করছেন, সেই দলটা সম্পর্কে আপনার এই ন্যূনতম জ্ঞানটা থাকা প্রয়োজন। আপনি যে কৃষককে নিয়ে বেড়াচ্ছেন, আজকে বিজেপি চলে আসবে, বিজেপি চলে আসবে, পশ্চিমবঙ্গে যদি বিজেপি চলে আসবে, তুই কৃষক 2 বছরের ন্যায্য মূল্যটা পাবি না, তুই শ্রমিকের ধানের মূল্যটা পাবি না। কিন্তু দাদা ভাই, আমি আপনাকে বলে রাখি, শুনে রাখুন, 2008 সালের 9 নভেম্বর নন্দীগ্রামের একটা সভা থেকে আজকের এই বর্তমান শাসন দলের দিদিমণি 2009 সালের 9 নভেম্বর নন্দীগ্রামের একটা সভা থেকে দাঁড়িয়ে বলেছিলেন, আমরা যদি ক্ষমতায় আসতে পারি 6 মাসের ভিতরে শিল্প করে দেবো, 6 মাসের ভিতরে বাংলার কোটি কোটি যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবো, 10,000 শিক্ষা প্রতিষ্ঠান করে দেবো, শ্রমিকের ফসল, শ্রমিকের ঘামের ন্যায্য মজুরি তাদের পাইয়ে দেবো। 2024 সালে এসে আমরা দাঁড়িয়ে দেখছি, এতটা অন্তরে সকল কৃষক ভাই বোনেরা এখন মালিকেরা পৌঁছাচ্ছে। আজকের দিনে দাঁড়িয়ে আপনারা দেখুন, আপনারা চাষ করতে গেলে বিভিন্ন সময় এক একটা ফসলের সময় আপনারা চাষ করতে গেলে দেখুন, সেই ফসলটা চাষ করতে গেলে, সেই ফসলটা ফলাতে গেলে যে সকল কৃষি সামগ্রী আপনাদের প্রয়োজন হয়, সেই সকল কৃষি সামগ্রী পণ্যের দামটা কোথায় দিয়ে দাঁড়িয়েছে, আর সেখান থেকে যখন আপনি কৃষি ফসল ফলিয়ে যখন আপনি বাজারে বিক্রি করতে যাচ্ছেন, তখন পুনরায় আবার আপনার মাথার ঘামটাকে পায়ে ফেলতে হচ্ছে। তার কারণ আপনি 50 টাকা কেজি একটু সার কিনছেন, আপনি দিয়ে 10 টাকা কেজি তরলা বিক্রি করছেন। আপনি দিয়ে 50 টাকা কেজি সার কিনছেন, 2,000 টাকা বর্ষা আপনি আলু বীজ কিনছেন, সেই আলুটা যখন বিক্রি করতে যাচ্ছেন 15 টাকা কেজি। আপনি একজন কৃষক, আপনার কষ্টের টাকা দিয়ে কিছু অর্থ সঞ্চয় করে আপনার বাড়ির একটা বিকাশ, আপনার বাড়ির জীবন, আপনার সন্তানটাকে আপনি কষ্ট করে মাথার ঘামে পায়ে ফেলে উচ্চশিক্ষায় শিক্ষিত করছেন, গ্রাজুয়েট করছেন, পিএইচডি করাচ্ছেন, কি চাইছেন? কর্ম চাইছেন। যখন কর্ম চাইতে যাচ্ছেন, আজকের দিনে যখন দাঁড়িয়ে আপনাদেরকে বলছি শুধু বিজেপি চলে আসবে, আজকের দিনে দাঁড়িয়ে 2011 সালে ক্ষমতায় আসার আগে যে দিদিমণি বলেছিলেন 6 মাসের ভিতরে শিল্প করে দেবো, শ্রমিকের ঘামের মজুরি দিয়ে দেবো, ফসলের ন্যায্য দাম দিয়ে দেবো, কেউ দিল্লিতে দাঁড়িয়ে সব কথা বিলাস বলছেন। সকালবেলা দেখতে আমরা দিল্লিতে দেখতে পাচ্ছি, সকাল বিকেল মন কি বাত, বিকেল হলে দেখতে পাচ্ছি 400 গ্যাস 1000 টাকা পার, সকাল বিকেল মন কি বাত, বেটি বাঁচাও বেটি পড়াও, বিকাল হলে
দূরের কথা, তাকে শাস্তি দেওয়া দূরের কথা, পরের দিন গিয়ে দেখতে পাচ্ছি বিজেপির বড় একটা নেতৃত্ব হয়ে বাংলাদেশে। একদিকে সকাল বিকেল মন কি বাতের কথা শুনছি, আবার একদিকে মা বলি দিদিমণিদের সরকার, তারা শুরু করে আমি মায়ের সরকার, মামাটি মানুষের সরকার। একদিন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে লজ্জা লাগে, তিনি মেয়েদের পরিস্থিতি দিচ্ছেন, নারীদের সুরক্ষা দিচ্ছেন। একদিকে দাঁড়িয়ে বুকে দাঁড়িয়ে মন কি বাতের বলতে বলতে তখন আমরা যখন দেখতে পাচ্ছি ধর্ষণ করার পরে আমার বোনটাকে যে ধর্ষণ করলো সে সাজা পেল না, সে বিধানসভা গিয়ে দেখতে পাচ্ছি যখন বিজেপির ঝান্ডা ধরে দিয়েছে নেতৃত্ব হয়ে গেল। অপরদিকে আমরা পশ্চিমবঙ্গে দাঁড়িয়েছে মানুষের সরকার, যারা মায়ের দোয়াই দিচ্ছেন একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে। তার রাজ্যে আমরা সকাল বিকাল যখন ধর্ষণের খবর পাচ্ছি, তখন কোনো ধর্ষণ করা হচ্ছে আমরা হাসপাতালে চলে গেলাম। যখন আমরা আদিবাসী বোনটাকে ধর্ষণ করা হলো, ধর্ষণ করে রাতের বন্ধুকারে পুড়িয়ে দেওয়া হলো, নাবালিকা বোনটা 18 বছরের 17 বছরের বোনটাকে যখন ধর্ষণ করে পুড়িয়ে দেওয়া হলো, তার লাশটাকে তার বাবাকে দেখতে পর্যন্ত দেওয়া হলো না। যখন তখন সেখান থেকে যখন নাম্বার হয়ে আসছে সেখানকার পঞ্চায়েত প্রধানের ছেলে, তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধানের ছেলে সেই ধর্ষণ কাণ্ডের মূল অভিযুক্ত, তখন আমরা কি দেখতে পাচ্ছি অপরদিকে সরাসরি আমাদের মানুষের সরকার, মায়ের সরকার, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, তার মুখে এতটুকু সংকট বোধ পর্যন্ত একজন মহিলা মুখ্যমন্ত্রী হওয়ার পরে তখন তিনি একজন মেয়ের তিনজনকে নিয়ে কথা বলছেন, তখন তিনি বলছেন মেয়েটার লাভ আসবার ছিল না, তার বিচারের কথা তিনি বললেন না, তার সম্মান, তার বাবা মায়ের কষ্ট, তার বললেন আমাদের ভয় হয়, আমার বাড়ির বন্ধুরা যখন ভয় হয় যখন দাঁড়িয়ে পড়তে যায়, যিনি টিউশন পড়তে যায়, আমার আপনার বাড়ি বাবাগুলো মাগুলো তারা টিউশনে ভুলে পড়ে। এমন একটা সরকার এই পশ্চিমবঙ্গে এই গোটা ভারতবর্ষে হয়ে মাথা তুলে দাঁড়িয়েছে, তাদের মুখেই শুধু মা বোনের সম্মানের কথা, ইজ্জতের কথা শোনা যায়, কাজে আমরা দেখতে পাই না। আমরা দেখতে পাই না সেই 10,000 শিক্ষা প্রতিষ্ঠান পশ্চিমবঙ্গে আসছে 2024 সালে দাঁড়িয়ে দেখতে পাই। আজকে 2011 সালে ক্ষমতা এলো, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলো, কিন্তু 2024 সাল আজকে 14 বছর পশ্চিমবঙ্গে 10,000 শিক্ষা প্রতিষ্ঠান তো দূরের কথা, 10টা শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে কিনা জানি না। তবে আজকের দিনে দাঁড়িয়ে আমি দাঁড়িয়ে তোমাদের থেকে বলে যায় তৃণমূল ঘরের বন্ধুদেরকে বলে যায় যারা আজকে আমাদের রাজ্যে দাঁড়িয়ে শুনছেন, যারা তৃণমূলকে জানার পরিচয় দিচ্ছেন, কারণ আজকে আপনার এলাকায় যে স্কুলটা আছে সেখানে তৃণমূল ঘরের বন্ধু তার ঘরের সন্তানে যেমন পড়তে যায়, যারা আজকে আইএসএফের ঘরের সন্তানে পড়তে যায়, সিপিএম ঘরের সন্তানে পড়তে যায়, বিজেপির সন্তানে পড়তে যায়, কিন্তু জানলা বাবার দিদি নিয়ে এমন একটা শিক্ষা ব্যবস্থা পশ্চিমবঙ্গে চালু করতে চাইছিল, যে শিক্ষা ব্যবস্থাটা চালু করলে আমার আপনার এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করে দেওয়ার একটা পরিকল্পনা করছে। দেখা যাচ্ছে আজকে দাঁড়িয়াপুরে একটা স্কুল আছে, সেই স্কুলটা এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, এই স্কুলটাকে বন্ধ করে দিয়ে আপনাকে হয়তো আপনার এই বাচ্চাটাকে সেই আপনারা নানা বা আপনারা কাছে যেতে পারতে হবে, হয়তো 20 কিলোমিটারের ভিতরে একটা স্কুল থাকবে। এমন একটা ভয়ঙ্কর পরিকল্পনা আজকে দাদার দিদি মিলে করছে। আপনাদের ভবিষ্যৎ আমরা ভোট চাইতে আসছি বন্ধু, আমরা বলবো না আমাদেরকে ভোট দিতে হবে, আমরা রাসূল বন্ধ করে দেবো, আমরা বলবো না, আমরা বলবো না কেন আমাদের বাবাকালী সম্পত্তি রাসূল নয়, আমরা বলবো না রাসূল কাজগুলো এটা বন্ধ করে দেওয়া হবে, আমরা রাতের আন্দোলনে আপনাদেরকে নিয়ে বলবো না যে আইএসএফ করলে, তৃণমূল করলে, বিজেপি করলে আমরা আপনাদেরকে হাত পা ভেঙে দেবো, খোলা করে দেবো, এমন বলা আমাদের নয় বন্ধু। আমরা বলতে এসেছি আপনাদের যারা আপনাদের কাছে দিদির অনুদান, দাদার অনুদান হিসাবে যাচ্ছে তাদেরকে আপনাদের জবাব দেবেন। 2009 সালে বাংলার মানুষ আপনাদের বিশ্বাস করে ক্ষমতা এলো, কোথায় কৃষকদের ফসলের জমি গেল, কোথায় বেকার যুবক কর্মসংস্থান পেল, যখন একজন কৃষক তার মাথায় ঘামকে পায়ে ফেলে যখন তার সন্তানকে বড় বড় উচ্চশিক্ষায় শিক্ষিত করল, তখন যখন বেকার যুবকদের জন্য তখন তার বাবা যখন কর্মসংস্থানের দাবি চাইতে যাচ্ছে, কর্মসংস্থান চাইতে যাচ্ছে, তখন একজন মুখ্যমন্ত্রী হিসেবে তাকে যখন আপনারা বিশ্বাস করে পাঠালেন, তার মুখ থেকে যদি চপের কথা শুনতে হয়, শিল্পের নামে চপ শুনতে হয়, তাহলে এর থেকে লজ্জা ছাড়া আর কিছু হতে পারে না। যে বন্ধুরা আপনার বাড়িতে ভোট চাইতে যাচ্ছে আসুন তৃণমূল কংগ্রেসের মন্ত্রী, তাকে প্রশ্ন করুন 10,000 শিক্ষা প্রতিষ্ঠান কোথায়,
10টা শিক্ষা প্রতিষ্ঠান আমরা দেখতে পাইনি, কিন্তু আজকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাচ্ছে। আজকে বলি 2024 সালে দাঁড়িয়ে 8,500 শিক্ষা প্রতিষ্ঠান পশ্চিমবঙ্গে বন্ধ করে দিতে চাইছে। 10টা শিক্ষা প্রতিষ্ঠানের শিলান্যাস করতে যে সরকার ব্যর্থ, সেই সরকার 8,500 শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে চাইছে। সেই সরকার আজকের দিনে দাঁড়িয়ে শিল্প পশ্চিমবঙ্গে বন্ধ করে দিল। আজকে দেখুন, বেকার যুবক চাকরি চাইতে গেলে চোখ চায়, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে 8,500 শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে আজকের দিনে দাঁড়িয়ে বর্তমান রাজ্য সরকার 40,000 মদের দোকানের লাইসেন্স দিতে চলেছে। লজ্জা হল, এখনো দেশের বন্ধুরা আপনারা আপনার দাঁড়িয়ে পুলিশ আপনার সন্তান পড়তে যায় না, আমার বাড়ির সন্তানটা পড়তে যায় না, আপনার বাড়ির সন্তানটাও পড়তে যায়। আজকে আমার স্মৃতি ছিল আমার ঘরের বন্ধুরা টিউশন পড়তে যায় না, আপনার ঘরে যায়। আজকে নেতা বিরোধী প্রার্থীকে বাঁচাতে পারেনি, আপনি তো দাঁড়িয়ে পুরো ছিটকে একটা নেতা। কাল যখন আপনার বোনটা আপনার মেয়েটা যখন আমার ছিটকে টিউশন করে এই দাঁড়িয়ে রাত্রে বাড়ি ফিরবে, তখন যখন মানুষ কিছু হয় না, যখন মেয়ে তার উপরে অত্যাচার করে, এই দিদির দল এই দিদির প্রশাসন আপনার পাশে দাঁড়াবে, এই ভরসাটুকু আপনার কাছে আছে তো? চিন্তা করতে হবে, আপনাকে ভাবার সময় দিতে ভাবতে হবে। প্রার্থীকে বাঁচাতে পারেনি, মালিককে বাঁচাতে পারেনি। আপনি গাড়িয়াপুরে ছিটকে নেতা যদি মনে করেন গাড়িয়াপুর থেকে বিরোধীদেরকে বুঝে নিয়ে শুধু দিদি অনুদান হবে, বন্ধুবান্ধব স্কুলটা বন্ধ হয়ে যায়, শুধু আয়তনের সন্তানরা বিপদে পড়বে, আপনার সন্তানটাও বিপদে পড়বে। আজকের দিনে দাঁড়িয়ে 8,000 শিক্ষা 8,500 শিক্ষা প্রতিষ্ঠানকে বন্ধ করে দিয়ে 40,000 মদের দোকানের লাইসেন্সে অনুদানের দিতে চলেছে, রাজ্য সরকার দিতে চলেছে। আজকে বলুন, শিক্ষাকে নষ্ট করে দিয়ে তারা মদের দোকানের লাইসেন্স দিচ্ছে। কালকে যখন মদ ফিরে আপনার বোনটাকে আপনার ভাইটাকে রাস্তায় কেউ মারবে, আপনার বাড়ির বউকে যখন রাস্তায় নিয়ে যাবে তখন টন্টিক কিনে মারবে, তখন সেটাকে আপনার ভালো লাগবে, আপনার সময় এসেছে। আপনি হিসাবে আপনার ফসলের ন্যায্য মূল্য পাচ্ছেন না, কিন্তু আপনাকে কি বলছে, আমরা এসে বলেছি আপনাকে কি জানাচ্ছি, আমরা মেয়েদের সরকার আমরা মায়েদেরকে 500,000 টাকা করে দিচ্ছি। আমি আপনাদের বলছি, আমরা ভিক্ষা চাই না, ভাতা চাই না, 1,000 টাকার প্রয়োজন আমাদের নেই। আমাদের ওয়াকফ সম্পত্তির হিসাবটা আমাদেরকে বুঝিয়ে দিতে হবে। আমাদের হিন্দু ভাইদের প্রদত্ত সম্পত্তির অধিকারটা তাদের ফিরিয়ে দিতে হবে। আদিবাসী ভাই বোনেদের তাদের জমির অধিকারটাকে বুঝিয়ে দিতে হবে। আজকে যদি একটা মুসলিম ভাই যদি ওয়াকফ সম্পত্তির হিসাব বুঝিয়ে দেওয়া হতো, কেন আজকে আপনারা 500 টাকায় 1,000 টাকায় লুকিয়ে দিচ্ছেন? আজকে আমরা আপনাদের বলে যাই, পার বছরে একটা ওয়াকফ সম্পত্তি মুসলিমদের ওয়াকফ সম্পত্তির পার বছরে 22 থেকে 26,000 কোটি টাকা তাদের ইনকাম। আজকে যদি সেই টাকাগুলো ওয়াকফ সম্পত্তি তাদের প্রাপ্য, যাদের দেবত্ব সম্পত্তি আমার হিন্দু ভাইদের প্রাপ্য, যদি তাদের ভিতরে দিয়ে দেওয়া হতো, এত অঞ্চলের মানুষদেরকে আমরা শুনিয়ে দিয়ে যাই, যদি ওয়াকফ সম্পত্তির হিসাবটা আপনাদের বুঝিয়ে দেওয়া হতো। দিদিমণি বলেছেন আমি আপনাদের 500 দিলাম, এখন 1,000 দিচ্ছি, 12 মাসে 12,000 টাকা দিচ্ছি। আমি আপনাদের বলে যাই, যদি ওয়াকফ সম্পত্তির হিসাব আপনাদের বুঝিয়ে দেওয়া হতো, পার বছরে আপনার পরিবার 5 থেকে 6 লক্ষ টাকা পেত। যদি বন্ধুরা আপনার কাছে ভোট চাইতে গেছে, তাদেরকে প্রশ্ন করুন, যারা গিয়ে বলছে কন্যাশ্রী দিচ্ছি, রূপশ্রী দিচ্ছি, যখন 18 বছর বয়স হয়ে যাচ্ছে, আমার বোনটার যখন বিয়ে হয়ে যাচ্ছে, তখন 18 বছরের পরে আমাদের রূপশ্রী হিসাবে 25,000 টাকা দিচ্ছে। 25,000 টাকা দিচ্ছে, 25,000 টাকা দেওয়ার নাম করে আপনি আমার কাছ থেকে বছরে কয়েক লক্ষ টাকা লুটে নিচ্ছে, সেটা আপনাদেরকে বুঝতে হবে। আপনি এক জায়গা থেকে শুরু করেছেন ওয়াকফ সম্পত্তি থেকে, যদি আপনার পরিবার প্রতি 6 লক্ষ টাকা তারা লুট করে নেয়, আজকে আপনি যে মুড়ি টাকা কিনছেন, মুড়ি করে অ্যাক্সেস হচ্ছে। লক্ষ্য করেন আপনার বাড়ির বেকার যুবকরা তাদের কাছে কর্মচারী করে দাবি করতে গেলে তাদেরকে সব বিক্রি করতে পারে, চুক্তি বিক্রি করতে পারে। আপনি হিসাব করেন ফসলের ন্যায্য মূল্য চাইছিলেন, তখন আপনার মাথা ঘন্টা পায়ে চলে গেছে। আপনি যখন আপনার শ্রমিকের মজুরি চাইছিলেন, তখন তারা দিতে পারেন না, তাদের লজ্জা করে না। তারা আজকের দিনে দাঁড়িয়ে বলছেন যে কেন্দ্রীয় সরকার, আজকে লজ্জা হয়, কেন্দ্রীয় সরকার তারা 100 দিনের কাজের টাকা আটকে রেখেছে। বন্ধু, যারা আপনাদের কাছে নিয়ে বলছে 100 দিনের কাজের টাকা আটকে রেখেছে, আমি আপনাদের বলে যাই, তাদেরকে প্রশ্ন করুন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি
কেন্দ্র সরকার 100 দিনের কাজের টাকা আটকে রাখে, এটা লজ্জাজনক। এটা কিন্তু আমরা তীব্র প্রতিবাদ করছি এবং প্রতিবাদ শুরু করছি না। আমরা গোটা পশ্চিমবঙ্গে যারা 100 দিনের মানুষ 100 দিনের কাজ করেছে তাদের শ্রমের মূল্য পাইয়ে দেওয়ার জন্য আমাদের একমাত্র বিধায়ক আমাদের জন্য চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী, তিনি কেন্দ্রকে চিঠি পর্যন্ত করেছেন। কিন্তু আজকে যে দিদিমণি যে পিসি ভাইপো তা বলে আপনাদের কাছে এসে বলছে তারা দিচ্ছে না, তাদেরকে প্রশ্ন করুন 100 দিনের টাকা দিচ্ছে না, ঠিক আছে, তার জন্য নওশাদ সিদ্দিকী চিঠি করেছে, কিন্তু আপনার দল থেকে কি করা হয়েছে? ভারতবর্ষের বিচার ব্যবস্থা আছে, আপনি একটা রাজ্য শাসন করছেন, আপনি চাইলে সুপ্রিম কোর্টে দিতে পারেন, কিন্তু আমরা তৃণমূল কংগ্রেসকে একবারে 100 দিনের কাজের টাকা কোনো সুপ্রিম কোর্টে দিতে দেখিনি। কিন্তু আমরা কি দেখেছি দিল্লিতে গান্ধী ঘাটে ভাইপো নিয়ে একটা অনশন একটা ধর্ণা মঞ্চ করতে গেছিলেন, আমরা দেখেছি গান্ধী ঘাটে ভদ্রমহিলা টাকা ঢুকে যায় না বন্ধু। আগে আপনি ক্লিয়ার করুন, আমরা পশ্চিমবঙ্গে যখন আমরা বিভিন্ন দিক থেকে জানতে পারছি পশ্চিমবঙ্গে যখন কেন্দ্র সরকারের কাছে টাকা চাইতে যাচ্ছেন, কেন্দ্র সরকার বলছে ভুয়ো রপ্তানি পশ্চিমবঙ্গ চালু হয়ে গেছে। আমি হিসাব করে দেখতে গেলে আজকে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে 14.5 লক্ষ থেকে 15 লক্ষ ভুয়ো রপ্তানি বার হচ্ছে। কেন্দ্র সরকার বলছে সেই কারণে আমরা 100 দিনের কাজের টাকা আটকে রেখেছি। তাহলে কৃষক সাধারণ বলছেন আমাদের মধ্যে উপস্থিত আছেন প্রার্থী লোকসভা কেন্দ্রের প্রার্থী অ্যাডভোকেট জামিল হোসেন। জামিল হোসেন জামিল হোসেন স্বাগতম 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 হোসেন স্বাগতম 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 হোসেন স্বাগতম 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 জিন্দাবাদ 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 আইএসএফ জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আমরা দেখেছি 14.5 লক্ষের উপরে সরকার ভুয়ো রপ্তানি তৈরি করেছে, কৃষি ভাই করছে না, অনুদানে পাওয়া যাবে না। লক্ষ্য করলে সেই 14.5 লক্ষ ভুয়ো রপ্তানি তৈরি করে আপনারা ভাইপোকে পাঠাচ্ছেন দিল্লি গান্ধী ঘাটে ধর্ণা দিতে। কি কারণে বাংলার মানুষদেরকে আপনারা বোকা বানাতে চাইছেন? যেমন 2011 সালের আগে আপনারা বাংলার মানুষকে বোকা বানিয়েছিলেন, আজকে 2024 সালে দাঁড়িয়ে 100 দিনের কাজটাকে সামনে রেখে বাংলার মানুষকে আজকে বোকা বানাতে চাইছে। বাংলার মানুষের তো বোকা নয়। আমরা সেই সকল তৃণমূল ভাইদের কাছে বলতে চাই, আপনারা আপনাদের দলের সুপ্রিমোকে বলুন, সুপ্রিম কোর্টে গিয়ে কেশব করে সুপ্রিম কোর্টে গিয়ে সেটার থেকে কিছু সেটা পারেননি। তিনি ভাইপোকে পাঠিয়ে গান্ধী ঘাটে বসিয়ে তিনি ধর্মার নাম করে কিছু মিডিয়াকে কাজে লাগিয়ে ফুটে দিয়ে সেটাকে যে পশ্চিমবঙ্গের মানুষকে দেখাচ্ছে। 2011 সালে থেকে কর্মসংস্থানের কথা বলেছিলেন, কর্মসংস্থান দিতে পারেননি। আজকের দিনে দাঁড়িয়ে 2024 সালে আমরা কি দেখতে পাচ্ছি? একটা গোটা এসএসসি প্যানেলটাকে আজকে কলকাতা হাইকোর্টে বাতিল করে দিচ্ছে। লজ্জা হয় না? আজকে আপনি যখন 2009 সালে দাঁড়িয়ে আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন কৃষকরা ফসলের ন্যায্য দাম পাবে, কিন্তু কৃষক ফসলের ন্যায্য দাম পায়নি। কিন্তু সেই কৃষক যখন তার বাবার ধানকে পায়ে ফেলে তার বাড়ি তার ছোট ছোট অর্থগুলোকে সঞ্চয় করে তার বাড়ির সেই সন্তানটাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে তখন সেটা কর্মসংস্থান চালিয়ে যাচ্ছেন, তার ভর্তি আপনি খবর পেয়েছেন না, তার বাড়ির সন্তানটাকে আপনি সব ভক্ত বলছেন। লজ্জা লাগে না বলে? যখন আপনার বাড়ির ভূমিগুলোকে ধর্ষণ করা হচ্ছে তার তখন ইজ্জত সম্মান নিয়ে কথা বলছে। আমার সময় এসেছে বন্ধু, ভাবতে হবে আপনাদের। আজকে 8,500 শিক্ষা প্রতিষ্ঠানটাকে বন্ধ করে দিয়ে 40,000 নগর দোকানের লাইসেন্স দিতে চলেছে। আপনাদের ভাবতে হবে বন্ধু, মদ সাহেবের শিক্ষা চাই। আজকের দিনে দাঁড়িয়ে যদি শিক্ষাটাকে শেষ করে দিতে পারে, যদি শিক্ষাটাকে শেষ করে দিয়ে মদ ফেলায় মাতিয়ে রাখা যায়, তাহলে এই তৃণমূল কংগ্রেস সামনে একমাত্র আমাদের সঙ্গে মানুষ নেই। যদি আমরা শিক্ষাটাকে শেষ করে দিতে পারি, মানুষের ভাবার জায়গাটাকে বন্ধ করে দিতে পারি, তাহলে দীর্ঘদিন এই পশ্চিমবঙ্গের মসনদ দখল করে আমরা রাজত্ব চালিয়ে যেতে পারবো এবং আমার একটা দলের নেতৃত্ব তারা টাকার কুমির হয়ে যাবে। আজকে 1,000 থেকে 1,500 কোটি টাকার দুর্নীতি হচ্ছে এসএসসিতে, সেখানে আজকে 25,000 26,000 প্রায় 25,753 জনের চাকরি যখন হাইওয়ের বাতিল করে দিল, তখন এসএসসির তরফ থেকে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে যখন
সুপ্রিম কোর্টে গেল, প্রথম দিন আমরা দেখলাম ধমক দিয়ে তারা ফিরে এলে, তার কারণ একটাই গেল, তারা বলতে গোটা মন্ত্রিসভাটা জেলে চলে যেতে পারে। দ্বিতীয় দিন তখন সুপ্রিম কোর্টে ডেট হলো, কেসের রায় হলো, সেদিন তখন আমরা গিয়ে দেখতে পাচ্ছি কি এসএসসি হয়ে এই পশ্চিমবঙ্গের হয়ে যে অ্যাডভোকেট সেখানে লড়তে গেছেন, যে লড়িয়ার এই এসএসসি হয়ে চাকরি প্রার্থীদের হয়ে যে বৈধ চাকরি হিসেবে লড়তে গেছে, তখন বিচারক যখন এজলাসে চলে এসছে, তারপরে তখন আমরা কি দেখতে পাচ্ছি যে লড়িয়া যে অ্যাডভোকেটটাকে লড়তে গেছে সে তখন কি বলছে, আমার গলায় ব্যথা, সেই হিসাবে কেসটাকে আজকে এসপি করে রাখা হোক। তখন সেখান থেকে তার পরের দিন রায় দেওয়া হচ্ছে, গতকাল সকালে আমরা কি রায় দেখলাম। তখন এসএসসি সেখানে কি দেখাচ্ছে, সুপ্রিম কোর্টে এসএসসি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে গিয়ে বলা হচ্ছে গোটা প্যানেলটা অবৈধ নয়, ৯,০০০ ৮,৭০০ বড় সামথিং ৯,০০০ বলছে। ওরা এখন স্বীকার করে দিচ্ছে কিছুদিন আগে গোটা প্যানেলটাই বৈধ বলে যারা গলা পাঠাচ্ছিল, তারা 3 দিন 4 দিনের মাথায় সুপ্রিম কোর্টে গিয়ে বলতে বাধ্য হচ্ছে যে আমাদের সামথিং 8,০০০ প্লাস ৯,০০০-এর কাছাকাছি তারা অবৈধ। লক্ষ্য করেন একজন শাসক দল তারা শাসন করছেন, যে সরকার তারা সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে তাদের লড়িয়ারা বলতে বাধ্য হচ্ছে, তারা এসএসসির পক্ষ থেকে দাঁড়াতে বাধ্য হচ্ছে ৯,০০০। আমাদের ভাবতে হবে যদি ৯,০০০ যদি বেকার হয়ে থাকে, যদি ৯,০০০-ই অবৈধ হয়ে থাকে, সেই ৯,০০০ বেকার যুবক যাদের চাকরি চলে যাবে, যারা লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়ে যারা চাকরি নিয়েছিল, তাদের কোথায় যাবে, সেটা কোথায় যাবে? কিছুদিন আগে এই মাঠে এসেছিলেন দিদির একজন অনুগামী, তাকে প্রশ্ন করা উচিত ছিল। আচ্ছা, আপনারা যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন, আমি আপনাদের কাছে একটু অনুরোধ করবো, আপনারা যদি এই মাঠে এসে বসেন, মাঠের পরিবেশটা সুন্দর হয়। আপনাদের কোনো ভয় নেই, দাদার অনুগামীরা দিদির অনুগামীরা রাস্তা থেকে আপনাদেরকে দেখতে পারে, আপনাদের ভয় নেই। রাতের অন্ধকারে কেউ বাড়িতে যদি আপনার যায়, তাকে প্রশ্ন করবে, 100 দিনের টাকা নিয়ে বোঝাতে আসলে প্রশ্ন করবেন, আপনি কৃষক, আপনার ফসলের ন্যায্য মূল্য নিয়ে আসলে আপনি প্রশ্ন করবেন। আর যদি সেই সকল ছিচকে প্রস্তাবগুলো যারা দাদা দিদির অনুগামী হিসেবে যদি আপনার উপরে কোনো আঙুল তুলতে যায়, সময় এসেছে বন্ধু, প্রতিবাদ করার দিন শেষ, এখন প্রতিরোধের সময় এসেছে। তাকে প্রশ্ন করবেন 10,000 শিক্ষা প্রতিষ্ঠান কোথায়, বছরে লক্ষ লক্ষ বেকার যুবকের কর্মসংস্থান কোথায়, প্রশ্ন করবেন। কিছুদিন আগে আমি শুনছিলাম এই মাঠে একজন দিদির অনুগামী এসেছিলেন, তিনি অনেক বড় বড় কথা বলে গেছেন, বিজেপির থেকে টাকা নিয়েছে, বিজেপির থেকে টাকা নিয়ে গেছে। আজকে যারা আপনারা এখানে এতটা অঞ্চল মানুষ যারা একজনকে ভালোবাসেন, যারা আপনারা মুসলিম লিডার হিসেবে তাদেরকে পাঠিয়েছিলেন, তাদের মুখে আপনার ওয়াকাফ সম্পত্তি নিয়ে কোনো কথা নেই, আপনার বাড়ির বেকার যুবকটাকে নিয়ে কথা নেই। তারা নৌসাদ বিজেপি থেকে টাকা নিয়েছে, আইসে বিজেপি থেকে টাকা নিয়েছে, চালুবাজার বিজেপি থেকে টাকা নিয়েছে, আমরা যারা এখানে আয়োজন করছি সকলে বিজেপি থেকে টাকা নিয়েছে, বিজেপির দালাল। আমি বক্তব্য শুরুর প্রথমেই বলেছিলাম যে সকল বন্ধুরা বলেছেন আইসে বিজেপির দালাল। 1998 সালে আপনি চলে যান আপনার দলের বর্তমান সুপ্রিমো যার হাত ধরে এই পশ্চিমবঙ্গে যে দলটা আজকে তৃণমূলবঙ্গে যার অনুগামী হিসাবে আপনি ধরা ফাটাচ্ছেন, বক্তব্যের মাঝে আমি আপনাকে বলে যাই, সেই সকল দিদির অনুগামী, সেই সকল সিদ্দিকুল্লাহ চৌধুরীর অনুগামী, সেই সকল সিদ্দিকুল্লাহ ভক্ত, মমতা ব্যানার্জি ভক্ত, অভিষেক ব্যানার্জি ভক্ত, তাদের প্রশ্ন করুন, সিদ্দিকুল্লাহ বাবু আপনি তো গেছেন, আপনি আগে যে দলটা করতেন সেই দলের প্রতীকটা ছিল নাঙ্গল, আপনি তো আপনার মেরুদণ্ডটা সোজা রাখতে পারেননি, আপনি সিদ্দিকুল্লাহ চৌধুরী কিছু টাকার লোভে, দুর্বৃত্তর লোভে আপনার মেরুদণ্ডটা আপনি বিক্রিয়া দিতে পারেন এই মমতা ব্যানার্জির কাছে, এই অভিষেক ব্যানার্জির কাছে। কিন্তু নৌসাদ সিদ্দিকী বাপের টাকা 42 দিন জেল কেটে এসেছে, হাজার হাজার কোটি টাকার অফার গেছে, দুর্বৃত্তর অফার গেছে। নৌসাদ সিদ্দিকী বাপের টাকা মেরুদণ্ড সোজা রেখে আমার আপনার জন্য লড়াই করেছে, কিন্তু সিদ্দিকুল্লাহ বাবু আপনার মেরুদণ্ড
আইএসএফ বিজেপি দালাল, তাহলে আমি প্রশ্ন করতে চাই সিদ্দিকুল্লাহ বাবু, আপনি কার দালাল? সময় এসেছে আপনি কার দালাল? আপনি তো কৃষকের বন্ধু হতে পারেননি, আপনি বেকার যুবকের কর্মসংস্থানের জন্য মেরুদণ্ড সবাইকে লড়াই করতে পারেননি। আপনি সামান্য একটা মন্ত্রিত্ব লোভে, একটা নির্বাচনী গাড়ির লোভে আপনি আপনার মেরুদণ্ডটাকে ফিরিয়ে দিয়েছেন। আমি আপনাদেরকে বলে যাই, সেই সকল সিদ্দিকুল্লাহর অনুগামীদেরকে বলে যাই, অভিষেক ব্যানার্জির অনুগামীকে বলে যাই, সেই সকল নরেন্দ্র দামোদর মোদীর অনুগামীদেরকে আমি বলে যাই, সকাল বিকেল মন কি বাত, বিকেল বেলা 400-1000 টাকা পার, সকাল বিকেল মন কি বাত, বেটি পড়াও বেটি বাঁচাও, বিকেল বেলা বেটিকে ধর্ষণ করার পর সেই নেতৃত্ব যখন বিজেপিতে যোগ দেয় আপনার দলের নেতৃত্ব হতে পারে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে নওশাদ সিদ্দিকী একটাই কথা বলে, কৃষকের ফসলের ন্যায্য মূল্য কৃষককে দিতে হবে, দিতে হবে, দিতে হবে। যদি না দেন সে লড়াইয়ে আমরা লড়ে নেব, রাস্তায় আছি, আইনে আছি। তাই নওশাদ সিদ্দিকী বলেছেন 100 দিনের টাকার জন্য তিনি প্রধানমন্ত্রীকে চিঠি করেছেন। তিনি দিল্লিতে শুধুমাত্র অঙ্গভঞ্জ করতে চাননি, যেটা ভাইকে নিয়ে করেছে। আমি বলতে চাই, সেই সকল দিদি অনুগামীদেরকে বলতে চাই, নওশাদ সিদ্দিকী প্রধানমন্ত্রীকে চিঠি করেছে, কেন্দ্রকে চিঠি করেছে। আপনার দল থেকে ক্ষমতা হয়নি এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টে যাওয়ার, আপনার দল থেকে এনআরসির প্রতিরোধের জন্য এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টে গিয়ে কেস করার ক্ষমতা হয়নি। যে সকল সিদ্দিকুল্লাহ বাবুদেরকে যে এখানে এনআরসির ভয় দেখাচ্ছেন, প্রকাশ্যে এনআরসির কথা বলে হয়, আরে সিদ্দিকুল্লাহ বাবু এনআরসির ভয় আমার সিদ্দিকুল্লাহ বাবু জানলেন মানুষ, ব্যারাকপুরের মানুষ পাই না। আরে আপনার মানুষের মেরুদণ্ড সোজা। তাই যারা আইএসএফকে আগামী লোকসভা নির্বাচনে এই ব্যারাকপুর থেকে কর্মসংস্থানের জন্য, কৃষকের ফসলের ন্যায্য মূল্যের জন্য, 100 দিনের কাজের টাকাকে ফিরিয়ে আনার জন্য, শিক্ষা প্রতিষ্ঠানের জন্য, মদের বিরুদ্ধে ব্যক্তিদের ইজ্জত সম্মানের জন্য পশ্চিমবঙ্গ থেকে, এই ব্যারাকপুর থেকে প্রতিনিধিত্ব হিসাবে এই আন্দোলনের মানুষের, ব্যারাকপুরের মানুষ দিল্লির মসনদে পাঠাবে, সেখানে গিয়ে গলা ফাটিয়ে কথা বলবে, মেরুদণ্ড সোজা রেখে আপনার মানুষের কথা বলবে, এই আওয়ালসিটির মানুষের কথা বলবেন, এই আওয়ালসিটির কৃষকের কথা বলবেন, সেই কৃষক ঘরের সন্তানের কর্মসংস্থানের কথা বলবেন, সেই আন্দোলনের মাটিতে স্কুলের কথা বলবেন, শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলবেন, মদের বিরুদ্ধে কথা বলবেন। আরে সিদ্দিকুল্লাহ বাবুর মুখে এই কথাটা আসলো না যখন আজকে এই দাইয়াপুরীর শিক্ষা প্রতিষ্ঠানটাকে বন্ধ করে দেওয়া হবে, যখন এই দাইয়াপুরীর একটা বাচ্চাকে পড়ানোর জন্য যখন সে আন্দানা আচারি কিবিডি অফিসে পাঠাতে হবে, সে কথা সিদ্দিকুল্লাহ বাবুর মুখে এলো না। আজকে 10,000-8,000 শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিচ্ছে, সে কথা সিদ্দিকুল্লাহ বাবুর এলো না। 40,000 মদের দোকানের লাইসেন্স দিচ্ছে, সে কথা সিদ্দিকুল্লাহ বাবুর মুখে এলো না, সে কথা সিদ্দিকুল্লাহ বাবুর মুখে এলো না। শুধু মাথার ভিতরে একটা জিনিসই ঘুরছে, নওশাদ বিজেপি দালাল। আরে বাবু মেরুদণ্ডটা সোজা রাখুন, তারপরে আপনার কথাটা শুনবে। আপনার জবাব তো আপনাকে দিচ্ছে, আপনার দলের কতটা অস্তিত্ব আপনার আমরা জানি। সিদ্দিকুল্লাহ বাবুর কথা আমরা সবাই জানি, সকলে জানি। আমি আমার বক্তব্যের শেষ লগ্নে এসে আমি আপনাদের কাছে একটাই কথা বলবো, আপনারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, ভাবার সময় এসেছে, ভাববেন। আমরা বলছি না আপনাকে ভোট দিতেই হবে, আমরা বলছি না আপনাকে ভোট দিতে হবে। আপনারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, আপনারা রাতে বাড়িতে জানেন, আপনারা ভাববেন 2011 থেকে 2024 পর্যন্ত যে সরকার আপনাদের মাথায় টাকাটা ভেঙেছিল, যারা আজকে আপনাদের কাছে এসে পাড়াই বলেছেন, সেই সকল গরিবদের কথাগুলো ভাববেন। আর আজকে আমরা যে কথা আপনাদেরকে বলে গেলাম সেগুলো ভাববেন। 2011 আগে আমাদের মুখ্যমন্ত্রী কি বললেন সেগুলো আমরা শুনলাম। 2014 সালের আগে বছরে 2 কোটি বেকার যুবকের চাকরি দিচ্ছিলেন একজন দাদা, যিনি মাঝে মধ্যে ডাবল ইঞ্জিনের সরকার নিয়ে পশ্চিমবঙ্গে আসেন, স্বপ্ন দেখেন, আবার চলে যান। 2 কোটি বেকার যুবকের প্রতি বছর কর্মসংস্থান দিচ্ছিলেন, 15 লক্ষ টাকা দিচ্ছিলেন। আজকে আমরা যে মুড়িটা খাচ্ছি সেই মুড়িটাতেও ট্যাক্স দিতে হচ্ছে। যে 400 টাকার গ্যাসটা কিনছিলাম
সেই 400 টাকার গ্যাসটা আজকে আমরা 1100 টাকায় কিনছি। তাহলে দুটো সরকার কিভাবে আপনাদের বোকা বানাচ্ছে। আপনাদের কাছে জোরহাত করে বলে গেলাম, ভোট চাইতে আসেনি বন্ধু, শুধু ভাববেন, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আপনারা ভাববেন, আপনার ঘরেও বোন আছে, আমার ঘরেও বোন আছে, আপনার ঘরেও মেয়ে আছে, আমার ঘরেও ছোট ছোট বোন আছে, তারাও অলসিদ্ধি পড়তে যায়, তাদের সম্মানেরও দাম আছে। দুই সরকারের কাছে কোনো দাম নেই। আপনি কৃষক, আপনাকে নিয়ে ভাবার সময় দুই সরকারের নেই।